বিরোধী মত দমনে ইসরায়েল থেকে আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ। গাজায় বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভে বিএনপি নেতা সালাউদ্দিন। গণহত্যার বিরুদ্ধে বড় কর্মসূচির ঘোষণা। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। বাটা কেএফসিতে ভাঙচুর লুটপাটে জড়িতদের ধরতে অভিযান, আটক অন্তত 49। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে পুলিশ। একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 3 পুলিশ কর্মকর্তাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। চট্টগ্রামের অস্ত্রধারী ফিরোজ কারাগারে, ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। রমনার বটমূলে থাকবে কঠোর নিরাপত্তা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে রোববার। 2500 অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক প্লট কিনল সুইডিশ কোম্পানি। সুযোগ সুবিধা খতিয়ে দেখছেন অন্য বিদেশি বিনিয়োগকারীরাও। এবং মিয়ানমারে ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে বাংলাদেশ নৌবাহিনী। 120 মেট্রিক টন ত্রাণসহ চিকিৎসা সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনের পথে জাহাজ। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আশা। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়ে ইহুদি রাষ্ট্রকে পরোক্ষ সমর্থন দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, বিরোধী মত দমনে দেশটি থেকে আড়ি পাতার যন্ত্রও কিনেছিল তারা। গাজায় গণহত্যার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব মোড়লদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানান, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই আসছে বড় কর্মসূচি। ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে আর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। হাতে ফিলিস্তিনের পতাকা আর কণ্ঠে দৃপ্ত স্লোগানে শিক্ষার্থীদের ঘোষণা, মানবতার পক্ষে বাংলাদেশ। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পরিণত হয় লোকে লোকারণ্যে। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসেন মিছিল নিয়ে, আহ্বান জানান মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, দেশের প্রতিবাদের নামে মব তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবৈধ এবং মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মোড়লদের নীরবতা ইসরায়েলের গণহত্যাকে উস্কে দিচ্ছে। জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলোকে এই নির্যাতন ও গণহত্যা বন্ধে আহ্বান জানান তিনি। আজকে গণতন্ত্র হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে। যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে। এই গণহত্যার, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির
সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। ইসরায়েলকে পরোক্ষভাবে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে আড়ি পেতে বিরোধী মত দমনে সক্রিয় ছিল ফ্যাসিস্ট সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি নিয়ে সোচ্চার সর্বস্তরের মানুষ। ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র জনতা। এ সময় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত রাজপথ। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজও সোচ্চার রাজধানী সহ সারা দেশ। শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ দলে দলে প্রতিবাদ মিছিলে অংশ নেন। মঙ্গলবার সকালেও সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। এই কথাগুলো কি কারোই কানে যাচ্ছে না? এই মানবতার ফেরিওয়ালারা এখন কোথায়? আমরা আসলে চুপ থাকতে পারি না। আমরা যখন দেখছি ছোট শিশুর ছিন্ন ভিন্ন দেহ, আমরা তো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। আমাদের ঘরেও সন্তান আছে। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। এ সময় গাজায় গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদের চাপে রাখতে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানান তারা। ধর্ম নির্বিশেষে এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং গণহত্যার বিরুদ্ধে আমাদের একটা ভয়েস রাইজ করতে। একই প্রতিবাদে গাজীপুরের টঙ্গীর চেরাগালী এলাকায় মিছিলে অংশ নেন শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এ সময় তারা সোমবারে বিভিন্ন জেলায় কেএফসি বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান। এছাড়া রংপুর, মাদারীপুর, চাঁদপুর, জামালপুর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশে বক্তারা বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে এই নৃশংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা দেখেছি যে প্রতিদিনই অর্থাৎ গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ সারা দেশের ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। এবং আমরা এই মুহূর্তে বায়তুল মোকাররম জাতে মসজিদে রয়েছে এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে জোহরের নামাজ আদায়ের পরে এখানে ইসলামী নবজাগরণ ফ্রন্ট IRF নামে যে একটি সংগঠন, তারা দাঁড়িয়েছে, প্রতিবাদ জানাচ্ছে এবং তারা এই যে গণহত্যা চলছে এবং নিশ্চিহ্ন করার, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার, ফিলিস্তিনি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আসলে এখানে কর্মসূচি পালন করছেন। জোহর নামাজের পরে এখানে তারা অবস্থান কর্মসূচি, মসজিদের যে প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বারের সামনে তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে এই যে বিশ্ব মুসলিম উম্মাহ কিন্তু চুপ রয়েছে, অর্থাৎ বিশ্ব মুসলিম উম্মাহ সহ বিভিন্ন যে মানবাধিকার সংগঠন রয়েছে সেই সংগঠনের যে তারা বলছেন যে তারা যেন আসলে জেগে ওঠেন, তারা যেন কথা বলেন এবং তারা যেন প্রতিবাদ জানান। অর্থাৎ একতাবদ্ধ হয়ে প্রতিবাদ জানালেই এই যে অন্যায় চলছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে এবং গণহত্যা চলছে, সেটি আসলে রোধ করা সম্ভব। এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যের যে কাতার, সেই ঐক্যের কাতারে তারা আসার জন্য বলছেন। এবং ইসরায়েলি যারা সন্ত্রাসী রয়েছে সেই সন্ত্রাসীদের তারা হুঁশিয়ার করছেন যাতে করে এইটি যদি আসলে চলতে থাকে তাহলে তারা আসলে বসে থাকবেন না, তারাও কিন্তু প্রতিবাদ জানাবেন এবং সমস্যারে এই প্রতিবাদের ভাষা বিশ্বব্যাপী যে জনমত, সেই জনমত গঠনে আসলে সহযোগিতা হবে, বিশ্বব্যাপী জনমত গঠনে আসলে ভূমিকা রাখবে।
এবং পাশাপাশি তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা বলছেন যে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার জন্য বিশ্বব্যাপী তাদের যে পণ্য রয়েছে, তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সেইখানে বয়কট করার তারা আহ্বান জানাচ্ছেন, যাতে করে একেবারে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ নির্বিশেষে সবাইকে কিন্তু এই পণ্য বয়কট করার কথা বলছেন। অর্থাৎ তাদের সাথে অর্থনৈতিক এবং সামাজিক যে যোগাযোগ, সেই যোগাযোগ এবং অর্থনৈতিকভাবে যে যোগাযোগ, সেটি আসলে নিষেধাজ্ঞার আওতায় আনা, এবং তাহলে কিন্তু তাদেরকে আসলে দুর্বল করা যাবে বলে তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে ফিলিস্তিনি যে রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা, সেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা বিশ্ব যে মোড়ল রয়েছে, বিশ্বের যারা বড় বড় রাষ্ট্র রয়েছে, তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং জাতিসংঘের প্রতি সর্বোপরি তারা আহ্বান জানাচ্ছেন, যদি জাতিসংঘ ওই ব্যাপারে খুব দ্রুত হস্তক্ষেপ না করে, এই হত্যাযজ্ঞ এবং নিশ্চিহ্ন করে দেওয়ার যে পাঁয়তারা, সেটির ব্যাপারে যদি জাতিসংঘ হস্তক্ষেপ না করে, তাহলে জাতিসংঘ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে তারা হুঁশিয়ার উচ্চারণ করছেন। তো সব মিলে বলা যায় যে জোহর নামাজ আদায়ের পরে এখানে যারা যে সংগঠনটি রয়েছে, পাশাপাশি বিভিন্ন যে মুসল্লিরা রয়েছেন, তারা দাঁড়িয়েছেন এবং সমস্বরে এই অন্যায়ের প্রতিবাদ তারা জানাচ্ছেন। এই ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে সহকর্মী তোহা খান তামিম। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের নামে বিভিন্ন জেলায় কেএফসি বাটাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে খুলনা থেকে ৩১ জন, সিলেট থেকে ১৪ জন ও গাজীপুর থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত থেকেই অরাজকতা করছে দুর্বৃত্তরা। হামলা, লুটপাটে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন আইজিপি। সোমবার রাতে শুরু হয় সাঁড়াশি অভিযান। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের ধরা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। ভাইরাল হয়েছে, বিভিন্ন মাধ্যমে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে, সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ আছে। এই যখন মানুষ আমরা দেখে আটক করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে। জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। ভিডিও ফুটেজ দেখে বাকিদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ দেখে খুলনার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ধরা পড়ে ৩১ জন। পুলিশ বলছে হামলা, লুটপাটে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিচ্ছে, তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। ব্যবসা বাণিজ্য সহ দেশের অর্থনীতিকে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। অন্যান্য প্রসঙ্গ, জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে না বাংলাদেশ। চিফ প্রসিকিউটর বলছেন বিচারে সক্ষম তারা, তবে আইসিসির যে কোনো সহযোগিতাকে স্বাগত জানানো হবে। এদিন তদন্ত ও বিচারের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন আয়নাঘরে গুমের শিকার ভুক্তভোগীরা। মঙ্গলবার এই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী যুবলীগ নেতা ফিরোজকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ফিরোজকে পাঠানো হয় কারাগারে, আর সাবেক এমপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। চিফ প্রসিকিউটর বলছেন জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম বাংলাদেশ। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না, তবে আইসিসি সহযোগিতা করতে চাইলে স্বাগত জানানো হবে। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিন মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী। বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা। সহযোগিতার মানদণ্ড খুবই সন্তোষজনক ছিল না। আমি মনে করি এখন একটা পরিবেশ হয়েছে, সবাই বুঝতে পারছে যে অপরাধীকে দণ্ড দিতে হবে, এক্সাম্পল সৃষ্টি করতে হবে, যাতে আগামীতে কখনো ফ্যাসিস্ট জন্ম না হয়। যেই মামলাগুলোকে চার্জশিট দাখিল এবং অ্যারেস্ট পর্যায়ে নিয়ে যেতে, তখনই কিন্তু আমার মনে হয় এই ধরনের হুমকি ধামকির যে
বা ট্রাইব্যুনালকে কন্ট্রোভার্সিয়াল করার যে প্রচেষ্টা চলছে সেটা হয়তো থেমে যাবে। বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে ভারতে বসে শেখ হাসিনার হুমকি দেয়া কমবে বলেও মনে করেন আয়নাঘরে বন্দী থাকা ভুক্তভোগীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, প্রক্সি নাকি অনলাইন ভোটিংয়ে, তা নির্ধারণে দিনব্যাপী কর্মশালা করছে নির্বাচন কমিশন। মতামত নেওয়া হচ্ছে নির্বাচন এবং প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালার ভিত্তিতে আজই চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোটিং পদ্ধতি। সিইসি জানায়, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে তা চূড়ান্ত করতে রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে দিনব্যাপী কর্মশালা। প্রবাসীদের ভোট দেওয়ার বিদ্যমান ব্যবস্থা পোস্টাল ব্যালটকে কোনোভাবেই কার্যকর পদ্ধতি মনে করছে না ইসি। বিকল্প হিসেবে প্রক্সি ও অনলাইন ভোটিং নিয়েই যত আলোচনা। এ দুটোর মধ্যে একটি পদ্ধতি বেছে নিতে নির্বাচন ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিদেশি কূটনীতিকদের মতামত নিচ্ছে কমিশন। কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। A lot of in-house sessions among ourselves trying to understand what could be the best option for EC to conduct and to bring into our fold our expected voters. সিইসি জানান, বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার চূড়ান্ত পদ্ধতি ও পরিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। We should try to approach the issue in an open-ended way. That means the whole scale implementation do you suggest, or we have to pilot it with certain countries. If we have to pilot it with certain countries, which are the countries we can start with? ইসি জানিয়েছে, এ পর্যন্ত প্রক্সি পদ্ধতির পক্ষেই সবচেয়ে বেশি ইতিবাচক মতামত পাওয়া গেছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে রমনার বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর সহ সারা দেশে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সংস্কৃতি উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে নববর্ষ উদযাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই। সকালে যে রমনা বটমূল্য হবে, এখানে কিভাবে নেওয়া হবে, তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলা ভাবে কিভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, এগুলি নেওয়া হবে। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে, আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চল 10,000 বর্গ মিটারের প্লট কেনার মধ্য দিয়ে বিনিয়োগের সূচনা করল সুইডিশ কোম্পানি নিলর্ন। বিনিয়োগ সম্মেলনে দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ওই অঞ্চল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাৎক্ষণিক চুক্তি সই করেছেন। এদিন চীন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের 36 বিনিয়োগকারী অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগের সম্ভাবনা আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন 36 বিনিয়োগকারী, যাদের মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ 8 জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন। শুরুতেই সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার মিটারের একটি প্লট কিনতে চুক্তি সই করে। এ সময় প্রতিষ্ঠানটি সহ পরিদর্শনে আসা সদস্যরা বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগ সম্ভাবনা আছে। আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ফ্রেমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে সিঙ্গার $7,80,00,000 বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি বলছে বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়, আর কর্তৃপক্ষ সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানাচ্ছে। And we plan to invest further as the country grows, and we will be there to support
the economy. সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন এবং যারা অনলাইনে আছেন তারা তো এখনো সমস্যা ফেস করেননি। তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু ছাড়াও সুশাসন নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল। নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 1000 একর জমির মধ্যে 600 একরের উন্নয়ন শেষ হয়েছে, আর এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ $20 কোটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জের 2500-এর জাপানি অর্থনৈতিক অঞ্চল অন্যতম। 1000 একর জমির উপর গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটির পুরো কার্যক্রম শুরু হলে অন্তত $150 মিলিয়ন মার্কিন বিনিয়োগ পরিবেশ তৈরি হবে। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের কাছে এমন সম্ভাবনাই তুলে ধরা হলো। MS আরিফিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাব তার কাছে। শুভ, বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন চলছে। তো সকালের দিকে আমরা যেমনটি জানি, জাপানি অর্থনৈতিক অঞ্চলে যারা বিনিয়োগকারী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে ঢাকায় এসেছেন তাদেরকে নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে প্রসঙ্গে আমরা পরে আসবো। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে। এই চুক্তিটি মূলত হচ্ছে অসামরিক একটি চুক্তি এবং এখানকার বাংলাদেশি কর্মকর্তারা যা বলছেন যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে নাসা যে ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে এবং মহাকাশ অনুসন্ধানে যে ধরনের তথ্যগুলো পেয়ে থাকে সেগুলো আসলে বাংলাদেশের সাথে এই চুক্তির পরে বাংলাদেশের সাথে শেয়ার করবে এবং বাংলাদেশে কিন্তু মহাকাশ গবেষণায় অংশ হতে চায় এবং বাংলাদেশে একটি বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে মহাকাশ গবেষণা কার্যক্রমটিকে আরও জোরদার করার জন্য। সে লক্ষ্যে মূলত এই নাসার সঙ্গে এই চুক্তিটি কিছুক্ষণের মধ্যেই সম্পাদিত হবে এবং সেই চুক্তির আওতায় নাসার সঙ্গে কিন্তু বাংলাদেশের যে মহাকাশ গবেষণা সংক্রান্ত যে তথ্যগুলো নাসা পাবে সেগুলো বাংলাদেশের সাথে শেয়ার করবে এবং মহাকাশ গবেষণার একটা নতুন দ্বার উন্মোচিত হচ্ছে এই চুক্তির মাধ্যমে, এমনটাই কিন্তু বাংলাদেশের কর্মকর্তারা প্রত্যাশা করছেন। একটা জিনিস হচ্ছে যে এতদিন কিন্তু আসলে নাসা যে ধরনের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে ধরনের অভিযান পরিচালনা করতো সেগুলো কিন্তু আসলে জানার সুযোগ ছিল না, যেহেতু বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, মহাকাশ গবেষণা সেখানে কার্যক্রম চলমান রয়েছে। সুতরাং নাসার যে কারিগরি বা অন্যান্য যে জ্ঞানগুলো আছে সেগুলো যদি বাংলাদেশের যারা তরুণ প্রজন্মের শিক্ষার্থী বা গবেষক যারা আছে তাদের মধ্যে যদি বিনিময় হয় তাহলে কিন্তু এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে বাংলাদেশও কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। আর দিনের অন্য একটি কর্মসূচি রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে বাংলাদেশে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের একটি সেশন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাবে এবং সর্বশেষ বিকেলের দিকে কিন্তু এই যে দ্বিতীয় দিনের যে কার্যক্রম অর্থাৎ নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে সেখানে তাদেরকে যে বিনিয়োগ সুবিধা যেগুলো তুলে ধরা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু বিকেল 5টার দিকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে যাবতীয় তথ্য তুলে ধরা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সহকর্মী শুভ খান। সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না, হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। যে কোনো একজন চীন সফরের তিস্তা চুক্তি প্রকল্প নিয়ে আপনারা কথা হয়েছে এবং আমি যদি দেখি যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে তিস্তা প্রকল্পে ভারতীয় চীনের কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে তিস্তা পানি চুক্তি বন্টনের বিষয়ে আলাপ হয়েছে। কোনটার অগ্রগতি বেশি হয়েছে? অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা MOU আছে এই নদীর পানির
নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। সেটা হচ্ছে যে আমরা বিমস্টেকের সম্মেলনে ওনাদের সচিবের, পররাষ্ট্র সচিবের একটা ব্রিফিং দেখলাম, এবং সেই ব্রিফিংয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার ফেরত আনার বিষয়, এবং সেখানে তিনি বলেছেন যে এই ধরনের, যেহেতু আমরা এখন একটা ভালো পরিবেশে কথাবার্তা বলছি, এই সময় এই ধরনের কথাবার্তা বা এই প্রসঙ্গ না ওঠায় উনি এক ধরনের অ্যাভয়েড করে গেছেন। আপনাদের দিক থেকে যখন এই প্রসঙ্গটি উঠেছে বা আমাদের দিক থেকে যখন এই প্রসঙ্গটি উঠেছে, তখন ওনাদের উত্তর কিছু ছিল কিনা সেটা আমরা জানতে চাই। এই বিষয়ে আসলে কোনোরকম কোনো কথাবার্তা হয়েছে? দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন, সেটার প্রেক্ষিতে ওনাদের জবাব কি ছিল? ইতিবাচক ছিল কিনা? আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। মাননীয় উপদেষ্টা, আমরা আজকেও দেখি, সরাসরি ছিলাম আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে। 120 মেট্রিক টনের বেশি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। বন্দরে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। মানবিক এই সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করেন তিনি। শেখাউত টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমদে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নেভাল বেজে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। খাবার ও চিকিৎসা সামগ্রী তোলা হয় জাহাজে। মানবিক এই সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য। পরে নেভাল বেস থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এই সময় নাবিকদের বিদায় জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরো জোরদার হবে। মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। গত 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ থেকে 2 ধাপে 31.5 মেট্রিক টন সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠায়। প্রতিবেশী দেশগুলো যতই বৈরী কিংবা জটিল আচরণ করুক, বাংলাদেশ তার মানবিকতার পরিচয় দিয়ে আসছে। দেশগুলোর দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার মিয়ানমারের ভূমিকম্প এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 11 এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এই নৌবাহিনীর ত্রাণ সামগ্রী। পৌঁছে দেওয়া হবে মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের কাছে। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। আবারও মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি। এবার বান্দরবানে পা হারালো এক যুবক। সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে গরু আনতে যান কম্পোনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব। এ সময় তিনি শূন্য রেখায় গেলে সেখানে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণ হয়। এ সময় তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কক্সবাজার টেকনাফ উপজেলার কুতুপালকের একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। বান্দরবানের লাবায় 8 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, শরি ইউনিয়নের দুর্গম লেমু পালং এলাকায় তামাক খেতে কাজ শেষে খামার বাড়িতে রাতে ঘুমাচ্ছিলেন 8 শ্রমিক। সোমবার মধ্যরাতে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। ভোরে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণ আদায়ে তাদের অপহরণ করেছে বলে ধারণা করছে পুলিশ। এর আগে গত 16 ফেব্রুয়ারি লামার গয়ালমারা এলাকা থেকে 26 জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। দুদিন পর মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বরিশালে জাটকা সংরক্ষণ অভিযানে গিয়ে হামলায় এক আনসার সদস্য আহত হয়েছেন। এ সময় 14 বন জাটকা সহ 5 জনকে আটক করা হয়েছে।
ভোরে মেহেন্দিগঞ্জে মেঘনা ও কালাবদর নদীর মোহনায় যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও আনসার সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে ট্রলারটি তল্লাশির চেষ্টা করলে আনসার বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় ট্রলারে থাকা বেশ কয়েকজন। এতে এক সদস্য আহত হয়েছেন। পরে জাটকা ও ট্রলার সহ আটক করা হয় 5 জনকে। রিমিটেন্সে রেকর্ড গড়ার পর গেল মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রফতানি আয় $3,719 কোটি, যা গত বছর ব্যবধানে 10.63% বেশি। হালনাগাদ তথ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, এ সময়ে মোট রফতানি আয়ের 81% বেশি এসেছে তৈরি পোশাক থেকে। আর চামড়া, প্লাস্টিক, বাইসাইকেল প্রবৃদ্ধি হলে মুখ থুবড়ে পড়েছে পরিবেশ বান্ধব পাটের রফতানি আয়। বাংলাদেশ ব্যাংকের দেয়া রেকর্ড প্রবাসী আয়ের খবরের পর এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানালো, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে দেশে রপ্তানি আয় এসেছে $3,719 কোটি 13 লাখ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.63% বেশি। খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আয় করেছে $3,024 কোটি 63 লাখ, বছর ব্যবধানে বেড়েছে 10.84%। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে 9.89%। জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় হয়েছে $85 কোটি 20 লাখ। চলতি অর্থ বছরে মার্চ পর্যন্ত বাইসাইকেল থেকে রপ্তানি হয়েছে $8 কোটি 66 লাখ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 60.1% বেশি। রপ্তানি আয় বেড়েছে প্লাস্টিক খাতেরও। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে $22 কোটি 63 লাখ। রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দেখেছে কৃষি খাত। $80 কোটি 70 লাখ রপ্তানি আয় ঘরে তুলেছে খাতটি, যা এক বছর আগের তুলনায় 6.14% বেশি। রপ্তানি আয়ের এমন প্রবৃদ্ধির হিসেবের মধ্যে দেখা যাচ্ছে, বিশ্ববাজারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্য। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে $62 কোটি 63 লাখ পাট ও পাটজাত পণ্য, যা গেল অর্থ বছরের প্রথম 9 মাসের তুলনায় 7.68% কম। অন্তরা সেন, সময় সংবাদ। আগামী জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশকে দেয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে শর্ত পূরণে কতটা এগিয়েছে তা যাচাই করতে বর্তমানে সংস্থাটির প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। যদিও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% মধ্যে রাখতে কাজ করে চলেছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া সবশেষ প্রকাশনায় জানানো হয়েছে, গেল জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি খানিকটা কমে 9.32% দাঁড়িয়েছে। ডিসেম্বর থেকে টানা কমছে মূল্যস্ফীতির চাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন এবং কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন দুদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা। প্রথম দেখা করেন চীনা ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেড ওয়্যার বিল্ডিংস লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক পলিন ইনগান। এ সময় প্রধান উপদেষ্টা তাদের বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে অবগত করে বিনিয়োগের জন্য আহ্বান জানান। একই দিন কিহাক সুংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। কিহাং সুং কোরিয়া ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা তাদের বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। তাদের ব্যবসা বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শত শত ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভের মধ্যে হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন। এ সময় গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা জানান ট্রাম্প।
হোয়াইট হাউসের গেটে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের মধ্যেই ওভাল অফিসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনাও হয়েছে, যা সফল হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করেন, আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন বলেও জানান। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উস্কে দিয়েছে। একই সঙ্গে তিনি আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন। যদিও গাজার বর্তমান অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। উপত্যকাটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি পশ্চিম তীরে অভিযানে ফিলিস্তিনি আমেরিকান কিশোর সহ কয়েকজনকে গুলি করে হত্যা করে তারা। ইয়েমেনের সানায় মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলেও খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, লোহিত সাগরে জাহাজগুলোতে হাউথিরা হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চলবে। নাদিম মারজাবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে টানা 6 দিনের ঝড় এবং ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। টানা 6 দিনের প্রবল বৃষ্টিপাত যেন কাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঞ্চলের বাসিন্দাদের জন্য। আকস্মিক বন্যায় কেন্টাকির বুলিট কাউন্টির শেফার্ডসভিলে উপচে পড়ে সল্ট রিভার। স্থানীয় প্রশাসন জানায়, নদীর পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে 33 ফুটে, যা বেড়েই চলেছে। ডসন স্প্রিংস শহরে পানিতে ভাসছে বাড়িঘর ও দোকানপাট। ডুবে আছে হাইওয়ে 62 এর বড় একটি অংশ। 4 দিন ধরে চলা ঝড়ে রাজ্যের বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানিও ঘটেছে। তবে আরও অনেককে উদ্ধার করা না গেলে সংখ্যাটা বাড়তে পারত। রিভস শহর প্রায় পুরোপুরি পানির নিচে। প্রশাসনের অনুরোধে অনেকেই এলাকা ছেড়ে গেছেন। লুইসভিল শহরের মহাসড়কেও ধীরে চলছে ট্রাফিক। ফ্র্যাঙ্কফুর্টে বিখ্যাত বাফেলো ট্রেস ডিস্টিলারিও পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে। পানি প্রায় আমাদের বাড়ির সমান উচ্চতায় উঠে এসেছে, কিন্তু এখনো ঘরে পানি ঢোকেনি। এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে দ্রুত ঘরের ভেতর পানি ঢুকে পড়বে। এ অবস্থায় দুর্গতদের সাহায্যে রাত দিন কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে নৌকা। একাধিক শহরে বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বৃষ্টি থামলেও আরও বেশ কিছু নদীর পানি বাড়তে পারে। এতে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার খেলার খবর। অবশেষে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনেই দলের সঙ্গে যোগ দিয়েছেন 14 জন। সকাল 6টায় ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুশীলনী নামে বাংলাদেশ নারী ফুটবল দল। বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গেল জানুয়ারিতে অনুশীলন বর্জন করেন 18 নারী ফুটবলার। ব্রিটিশ কোচের পদত্যাগের দাবি জানান তারা। যদিও বাটলারকে বরখাস্ত না করে সে সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করে বাফুফে, তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন বিদ্রোহী ফুটবলাররা। পরে বিদ্রোহ বর্জন করলেও সংযুক্ত আরব আমিরাতে সফরে যাননি সাবিনারা। কয়েক দফা মিটিং ও তদন্তে কমিটি গঠনের পর অবশেষে সমস্যা সমাধানে সফল হলো ফেডারেশন। চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। 2006 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে দুদল। সেই আসরে শেষ 16 লড়াইয়ে 2 লেগ মিলিয়ে রিয়ালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল গানার্স। এবারের মৌসুমে লিগ শিরোপার রেস থেকে অনেকটাই পিছিয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো ছন্দে আছে মিকেল আর্তেতার দল। রাউন্ড অফ 16-এর ম্যাচে পিএসভিকে রেকর্ড 9-2 গোলের ব্যবধানে হারিয়ে শেষ 8-এ জায়গা করে গানার্স। অন্যদিকে লিগের সবশেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার কাছে 2-1 ব্যবধানের হারের তিক্ততা পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেরা মানা হয় তাদেরই। 15 বার ইউসিএল জেতা দলটা শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে টাই ব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে শেষ 8-এর টিকিট নিশ্চিত করেছে। এছাড়া দুদলের মুখোমুখি সমীকরণে 3 বারের মুখোমুখি দেখায় 1-1 জয় পেয়েছে দুদলই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
গাজায় বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, ইসরায়েলি আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ। মন্তব্য সালাউদ্দিনের। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক ৪৯। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।